বাড়ির পাশে বারুইপুরে রোহিঙ্গাদের ডেরা। ১.৫ বছরের বেশি সময় ধরে হারদহ গ্রামে আস্তানা গেড়েছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। আশ্রয় দিয়েছিলেন স্থানীয় হোসেন গাজী। হঠাৎ একদিন তারা সবাই উধাও। এখন কোথায় রয়েছে ৩০০-র বেশি রোহিঙ্গা জানে না কেউ। জাতীয় নিরাপত্তার প্রশ্ন যেখানে সেখানে পুলিশ প্রশাসনের এত উদাসীনতা কেন? রোহিঙ্গাদের গ্রাম না, মায়ানমারে নয়, এমনকি বাংলাদেশেও নয়। শহরতলি বারুইপুরের হারদাহকে অধিকাংশ লোকই চেনে এই নামে। দীর্ঘদিন এই গ্রামেই বসবাস করছিল ৩২৭ জন রোহিঙ্গা। আমার পেছনে এই যে টিনের ঘর, এই ঘরেই থাকতো রোহিঙ্গারা। একসঙ্গে অনেকজন পুরুষ, মহিলা, বাচ্চারা থাকতো এখানে। এখনো পর্যন্ত তাদের দৈনন্দিন জীবন পালনের বেশ কিছু নিদর্শন রয়েছে। উনুন রয়েছে, স্ট্যান্ড রয়েছে। এই যে জমিটা, এই জমিটা পেছনের দিকে, সামনে একটি বাড়ি রয়েছে কিন্তু তখন ছিল না। পেছনের দিকে আরো অনেকটা জমি ছিল। সব মিলিয়ে মোট ৩২টা বাড়ি এইভাবে এখানে তৈরি হয়েছিল। বারুইপুরের হোসেন গাজী নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেয় এলাকায়। এই হোসেনই নিজের দায়িত্বে এতদিন ধরে রোহিঙ্গাদের পুষছিল। এতজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে নাকি মানবিক কারণেই আশ্রয় দেয় হোসেন গাজী। তার হাস্যকর যুক্তিটা একবার শুনুন। আমি ওদের একটা জিনিস দেখে অবাক হয়েছি, আমার মানবতা কেঁদেছিল। এই কারণে মানুষ দূর থেকে অনেক কিছু তিলকে তাল বানাতে পারে। আমি কাছে থেকে যেটা দেখেছি, সারাদিন ওরা যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমরা যেরকম লাগিয়েছিলাম সেরকম করতো, কিন্তু রাত্রিবেলা আসার পরে ওরা নেট চালিয়ে ওদের দেশের যে কাটাকাটি সিনগুলো দেখতো আর কাঁদতো আর বলতো ও বাজি, বুকে হাত চাপড়াতো। ওদের চোখের এই যে জল দেখে, এই কান্না দেখে আমরা থাকতে পারতাম না যে ওদের অবস্থাটা কি করতো এই রোহিঙ্গারা? ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারাও। হ্যাঁ, বছর দেড়েক মতো ছিল। তাজ ওরা বোকারে করতো, তার কি করে খাবে? আর তারা কথা বলতো, মানে কথা বোঝা যেত না। আমরা বেশি কথা বলতো না, সব চলে গেছে। এখন কোথায় আছে বলতে পারবো না। এখানে ঘুরতে থাকতো, তারপরে চলে ওরা এখানে গ্রামে চেয়ে টেয়ে খেত। আমাদের এই অবস্থা, জোগাড় কাজ মাঝ এই সব। বাইরে যেত বলে কাজে যাচ্ছি, এবার কোথায় যাচ্ছে না যাচ্ছে কে জানছে। তারপর কোথায় গেল, কোথায় গিয়েছে কি করে বলবো। 2018 শেষের দিকে আগেই আচমকাই উধাও হয়ে যায় এই রোহিঙ্গারা। এখন কোথায় আছে, কি করছে তারা জানে না কেউই। এই জায়গাতে রোহিঙ্গাদের বসবাস ছিল এবং এই যে ঘরটি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। পুলিশ কি কিছুই জানতো না? হোসেন গাজীর সম্পর্কে কোনো তথ্যই ছিল না? বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঢালি ফোনই ধরলেন না। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। গোয়েন্দা রিপোর্টে বারবার বলা হয়েছে দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক রোহিঙ্গারা। সন্ত্রাসবাদ থেকে মানব পাচার, বিভিন্ন কালো কারবারে রোহিঙ্গাদের যুক্ত থাকার আশঙ্কার কারণে তাদের আশ্রয় দিতে চায় না বাংলাদেশও। অথচ কলকাতা শহরের উপকণ্ঠেই দীর্ঘদিন ধরে লালন পালন করা হলো রোহিঙ্গাদের। পুলিশ কিছুই জানতে পারল না, নাকি সব জেনেও চুপ থাকার নির্দেশ ছিল? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সর্ষের মধ্যেই ভূত। 51টি জাল পাসপোর্ট পাইয়ে দেওয়ার অভিযোগে হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী আব্দুল হাই। ধৃতের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে প্রাক্তন পুলিশ কর্মী। উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই। এর আগেই আমরা দেখেছিলাম যে এই জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা মনোজ গুপ্তা, তাকে গাইঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মনোজ গুপ্তাকে জেরা করে তার কাছ থেকে উঠে আসে এই আব্দুল হাইয়ের নাম। আর আব্দুল হাইকে ইতিমধ্যে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। গোয়েন্দা সূত্রে খবরে আব্দুল হাই এবং মনোজ গুপ্তা দুজনকে সামনাসামনি বসিয়ে গোয়েন্দারা জেরা করতে চাইছেন। মূলত তারা জানতে চাইছেন যে এই জাল কতদূর বিস্তার রয়েছে। এই আব্দুল হাই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সিকিউরিটি কন্ট্রোল অফিসে চাকরি। পাসপোর্টের নথি যাচাই করতেন আব্দুল। মনোজ গুপ্তাকে জেরা করতে উঠে আসে তার নাম। নথি যাচাইয়ের জাল চক্র চালানোর অভিযোগ। গত বছরই চাকরি থেকে অবসর নেন আব্দুল হাই। 51টি জাল পাসপোর্ট বিক্রির অভিযোগ। 9 জনের কাছ থেকে উদ্ধার ফোন, ল্যাপটপ। জাল পাসপোর্টের তদন্তে নেমে বেহালা পর্ণশ্রী থেকে উদ্ধার হয়েছিল একাধিক জাল নথি।
গ্রেপ্তার হয়েছিল সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা। জেরায় উঠে আসে আব্দুল হাইয়ের নাম। গ্রেপ্তারের পর আব্দুল হাইকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। 18 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এসসিও ডিপার্টমেন্টে তিনি 4 বছর কাজ করছিলেন এবং তার মধ্যে 51টা পাসপোর্ট যেগুলো ভুয়ো ছিল সেগুলোর ভেরিফিকেশন তিনি করেছিলেন এবং ভেরিফিকেশন করতে গিয়ে এতটাই বেনিয়ম করেছিলেন যে পাসপোর্টে যে ঠিকানাগুলো দেওয়া ছিল আবেদনকারী সেই ঠিকানাগুলো এমন তিনি ভেরিফাই করেননি। সেই ঠিকানাগুলোর আদতে কোনো অস্তিত্বই নেই, আদতে সেই ঠিকানাগুলো এক্সিস্টই করে না। এমন ঠিকানাও পাসপোর্টে রয়েছে, সেইগুলোই ভেরিফাই করে তাতে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন বা ভেরিফিকেশনে পজিটিভ রিপোর্ট দিয়েছিলেন এই আব্দুল হাই। এই তথ্যই জানতে পারা যায় মনোজ গুপ্তা গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চাই সামনে আসতে থাকে। সর্ষের মধ্যে ভূত না থাকলে এই কাজ হওয়া সম্ভব নয়, এমনটাই দাবি রাজনৈতিক দলগুলির। এখন বিভিন্ন এলাকায় যারা এই ধরনের র্যাকেট চালায়, এই র্যাকেট পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পুলিশের অনেক উচ্চ পদাধিকারী যারা আছেন তারাও অনেক সময় এর সাথে যুক্ত হয়ে পড়েন। তো স্বাভাবিকভাবে এর তদন্ত দরকার, এর সাথে টেররিস্ট অর্গানাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা। রাজ্য সরকার সক্রিয়, তাই গ্রেপ্তার করা হয়েছে, পাল্টা দাবি শশী পাজার। এটাকে লার্জার পার্সপেক্টিভ, এটাই সর্বত্র ঘটছে। তৃণমূল কংগ্রেস কিংবা পশ্চিমবঙ্গের বিরোধিতা, নির্বাচিত সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি সার্বিক চিত্র এটাকে বলে, সেটা কোথাও না কোথাও একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতি অন্যায়। বাংলা জুড়ে ছেয়ে যাচ্ছে জাল পাসপোর্ট, কখনো বাড়ছে অনুপ্রবেশ, আবার কখনো ছদ্মবেশের আড়ালে ঢুকে পড়ছে জঙ্গিরা। এরই মধ্যে ফের জাল নথি নিয়ে পাসপোর্টের আবেদন পূর্ব বর্ধমানে। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে গ্রেপ্তার 2 জন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।